আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এই অধ্যায়ে আজ আমরা জানব রক্ত, রক্তরস এবং সম্পর্কে। আজকের ভিডিওতে আমি এই টপিকগুলো নিয়ে লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাইলাইট করব। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। তো চলো আর কথা না। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে 3.1 হচ্ছে রক্ত বা ব্লাড। তো প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। এই যে এখানে একটা প্রশ্ন আসে যে রক্ত কি। তো রক্ত হচ্ছে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। এটাই হচ্ছে রক্ত কি এর অ্যান্সার বা ক নাম্বারের প্রশ্নের উত্তর। কিন্তু এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যোজক টিস্যুটা কি। আসলে যোজক টিস্যুটা হচ্ছে যে যোজক টিস্যু প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ এবং টিস্যুকে একে অপরের সঙ্গে যুক্ত রাখে। এটি দেহের অঙ্গগুলোকে সুরক্ষা দেয়, শক্তি যোগায় এবং অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে। কিন্তু এখানে যেহেতু এখন যোজক টিস্যু অনেক প্রকারের আছে, পেশি টিস্যুর মধ্যে যোজক টিস্যু রয়েছে, আবার রক্তের মধ্যে এখানে বলছে যোজক টিস্যু। তো যোজক টিস্যুর মধ্যে দেখো এখানে যে আমাদের রক্ত যে দুইটা কাজ করে সেটা হচ্ছে যে দেহের ক্ষতস্থান পূরণ করে। আমরা জানি যে আমাদের দেহের যে রক্তকণিকা রয়েছে অনুচক্রিকা, সেটা দেহের ক্ষতস্থান কি পূরণ করে। অর্থাৎ এখানে যখন কোনো রক্তক্ষরণ হয় সেখানে জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে। আবার দেহে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ পরিবহনে সাহায্য করে। তো আমরা এটাও দেখেছি যে আমাদের রক্তরসগুলো এবং লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে থাকে এবং আমাদের যে হচ্ছে রক্তরসগুলো ওগুলো আমাদের খাদ্যসার পরিবহন করে থাকে। এর জন্য আমরা এখান থেকে এই দুইটা বলতেই পারি। এখন আসি, তাই বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের দেহের রক্ত লাল রঙের হয়। এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু বলছে যে মানুষ মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের রক্ত কি রঙের হয়? লাল রঙের হয়। আর যারা অমেরুদণ্ডী প্রাণী তাদের কিন্তু লাল রঙের হয় না। যেমন বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী রয়েছে, যেমন আমরা যে চিংড়ি খেয়ে থাকি, চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। তারপরে হচ্ছে কাঁকড়া, তারপরে হচ্ছে সামুদ্রিক কিছু আছে অক্টোপাস, জেলিফিশ, এগুলো কিন্তু অমেরুদণ্ডী প্রাণী। আর বিভিন্ন ইনসেক্ট বলতে পোকামাকড় আছে যেগুলোর কিন্তু মেরুদণ্ড নাই, কিন্তু আমরা ওর মধ্যে কি লাল রঙের কোনো রক্ত দেখতে পাই না। তো শুধুমাত্র মানুষ এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের দেহেই লাল রঙের রক্ত দেখা যায়, কারণ এদের দেহে রক্তকণিকা অর্থাৎ লোহিত রক্তকণিকা রয়েছে, যেখানে হিমোগ্লোবিন রয়েছে। এখানে আছে রক্ত লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল দেখায়। তো একটু খেয়াল করো যে লৌহগঠিত প্রোটিন অর্থাৎ প্রোটিন আমিষ জাতীয়। তো আমাদের হিমোগ্লোবিন নামে যে লৌহগঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে, অর্থাৎ এই হিমোগ্লোবিনটা হচ্ছে লৌহগঠিত আমিষ জাতীয় পদার্থ। আর এটা থাকার কারণে রক্তের রং কি দেখায়? লাল দেখায়। এখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ যখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে আমরা যে প্রশ্বাসের সাথে যে অক্সিজেনটা গ্রহণ করি, সেটা হচ্ছে এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে হিমোগ্লোবিন যৌগ গঠন করে সারা দেহের কোষে অক্সিজেন পরিবহন করে। এখন সারা দেহে অক্সিজেন পরিবহন করার পর যখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তখন সেই কার্বন ডাইঅক্সাইডের কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মূলত হিমোগ্লোবিন নিজে ফুসফুসে নিয়ে আসে। আবার বেশিরভাগ ক্ষেত্রে ওইটা রক্তকণিকার আমাদের যে রক্ত আছে তার মধ্যে যে রক্ত রস আছে, সেই রক্ত রসের মাধ্যমে এবং বাইকার্বনেট হিসেবে আমাদের হচ্ছে সারা শরীরে বা কোষ থেকে ফুসফুসে ফিরে আসে এবং আমরা নিঃশ্বাসের সাহায্যে সেটা বের করে দিই। তো এটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে এই যে অক্সিজেন সার্কুলেশন পদ্ধতিটা, আমরা যখন প্রশ্বাসের মাধ্যমে যখন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে আমাদের প্রশ্বাসের অর্থাৎ আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার বিষয় না। কারণ আমরা শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করতে পারি না, আমাদের বাতাসের সাথে আমরা বাতাস থেকে শুধুমাত্র অক্সিজেন ফিল্টার করে নিতে পারি না। এখানে আমরা যে প্রশ্বাসের সাহায্যে যে বাতাসটা গ্রহণ করি, তার মধ্যে 8% নাইট্রোজেন এবং 21% অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড থাকে হচ্ছে 0.04% এবং অন্যান্য গ্যাস মিলে থাকে হচ্ছে 1%, যার মধ্যে প্রায় 0.93% হচ্ছে আর্গন থাকে। তো এইগুলো কিন্তু টোটালি কিন্তু মিক্স আকারে থাকে।
এবং আমরা যখন প্রশ্বাসের মাধ্যমে আমরা হচ্ছে কোনো গ্যাস গ্রহণ করি নাকের মধ্য দিয়ে, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র অক্সিজেন আসে না, এখানে সমস্ত গ্যাসগুলো এসে থাকে। এবং এটা আমাদের ফুসফুসে যাওয়ার পর ফুসফুসে গিয়ে ফুসফুসে যে রক্ত থাকে, লোহিত রক্ত কণিকার সাথে শুধুমাত্র এই অক্সিজেনই যুক্ত হতে পারে, আর বাদ বাকিগুলো কিন্তু যুক্ত হতে পারে না। এর জন্য ওরা ফুসফুসেই থাকে এবং পরবর্তীতে বা পরের নিঃশ্বাসে এটা হচ্ছে বের হয়ে যায়। আর এই যে 21% আমাদের ফুসফুসে প্রবেশ করে, এই 21%-এর মধ্যে কিন্তু আবার লোহিত রক্তকণিকার মাধ্যমে সারা দেহে পৌঁছাতে পারে শুধুমাত্র এই 5%। ওকে, শুধুমাত্র এই 5%ই সারা দেহে পৌঁছাতে পারে লোহিত রক্তকণিকার মাধ্যমে। আর বাকি 16% আমাদের ফুসফুসে অবস্থান করে। এবং এই 5% আমাদের শরীরে, আমার সারা শরীরে যাওয়ার পর যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বন ডাইঅক্সাইড যখন ফিরে আসে এবং এই কার্বন ডাইঅক্সাইড এবং ফুসফুসে অবস্থানকারী যে হচ্ছে 78% যে নাইট্রোজেন ছিল, তারপরে হচ্ছে যে অক্সিজেন ছিল 21%, কিন্তু 5% যাওয়ার ফলে হয়ে গেল কত, 16%। এই 16% এবং কার্বন ডাইঅক্সাইড এখন হয়ে গেছে প্রায় 4.5 বা 4.04%, এবং অন্যান্য গ্যাস 1%। এগুলো মূলত আমাদের ফুসফুস থেকে বের হয়ে যায়। ওকে, তাহলে আমরা শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করি না, আবার শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি না। তো চলো আমরা আবার ফিরে যাই। তো আমি এখান থেকে আর একটু তোমাদেরকে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমি একটু তোমাদের দাগিয়ে দিই। সেটা আমাদের রক্ত কিন্তু খানিকটা ক্ষারধর্মী, এটা মনে রাখতে হবে। ক্ষারধর্মী মানে কি, পিএইচ এর মান কিন্তু কত, 7.4। আমরা জানি পিএইচ এর মান 7-এর কম হলে হচ্ছে অ্যাসিডীয়, 7-এর বেশি হলে ক্ষারীয়, আর 7 হলে নিরপেক্ষ। আর আমাদের ব্লাড বা রক্তের পিএইচ হচ্ছে 7.4, তাই এটা সামান্য ক্ষারীয়। এরপর আসছে একজন সুস্থ মানুষের দেহে বা পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এবং এইটা যে ওজন বা এইটা যে ভর, এটা হচ্ছে আমাদের মোট ওজনের প্রায় 8%। ওকে, এটা হচ্ছে এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এরপর আসি হচ্ছে হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অবশ্যই হিমোগ্লোবিন যৌগ গঠন করে সারা দেহে অক্সিজেন পরিবহন করে। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে অক্সিজেন সারা দেহে পরিবহিত হয়, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে সারা দেহে অক্সিজেন পরিবহন হয়ে থাকে। তো এরপরে দেখি আমরা, আমাদের পরের টপিকসটা হচ্ছে রক্তের উপাদান এবং এর কাজ। তো রক্তের উপাদান এবং এর কাজের মধ্যে রয়েছে যে রক্তের প্রধান উপাদানগুলো হচ্ছে দুইটা, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, এবং একটা হচ্ছে রক্তকোষ। এই যে রক্তরস এবং প্লাজমা এবং রক্তকোষ, এই দুইটার উপাদানের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। যেমন রক্তরস রয়েছে 55 ভাগ, এবং রক্তকণিকার বা কোষ রয়েছে হচ্ছে 45 ভাগ। তো খেয়াল করো যে রক্তের 55 ভাগ রক্তরস এবং বাকি 45% হচ্ছে রক্তকোষ। এই রক্তরসের দেখো আমাদের রক্ত লাল দেখায় কেন, কারণ আমাদের লাল রঙের হিমোগ্লোবিন থাকে বা রঞ্জক পদার্থ যেটাকে আমরা বলি, এটার কারণে রক্ত লাল দেখায়। এখন আমি যদি রক্ত থেকে এই রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা বাদই দিই, তাহলে লাল অংশ তো বাদ চলে গেল, তাহলে বাকি থাকবে কোনটা, রক্তরস। আর এই রক্তরসের কিন্তু কালারটা হচ্ছে হালকা হলুদ বর্ণের, অর্থাৎ এর মধ্যে তো লালের কোনো অংশ থাকছে না যদি আমরা রক্তকণিকা বাদ দিই। এবং এই রক্তকোষ, এই যে 45% যে রক্তকোষগুলো আছে, এই 45% রক্তকোষগুলো মূলত এই রক্তরস যেহেতু তরল অংশ, এগুলো হচ্ছে রক্তকোষগুলো রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। তো আমরা একটু চিত্রটা দেখে নিই। দেখো এখানে চিত্রটা ক্লিয়ার না, এর জন্য আমি তোমাদেরকে একটা সুন্দর ক্লিয়ার চিত্র এখানে করে রাখছি। এইটাই হচ্ছে সেই ক্লিয়ার চিত্র। দেখো এটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই চিত্র, কিন্তু এটা ক্লিয়ার। তো এখানে দেখে আমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে আমাদের 3 ধরনের রক্তকণিকা থাকে, 3 ধরনের রক্তকণিকার মধ্যে কিন্তু সব থেকে বড় রক্তকণিকা হচ্ছে শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে লোহিত রক্তকণিকা। আর এই শ্বেত রক্তকণিকা আমাদের দেহে কিন্তু সৈনিকের কাজ করে থাকে, অর্থাৎ বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে, বা শরীরে যখন রোগ জীবাণু প্রবেশ করে সেটাকে হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যেমন ফাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ভক্ষণ করে বা ধ্বংস করে। তারপরে লোহিত রক্তকণিকা কি, এই যে তোমাদের লোহিত রক্তকণিকার যে চিত্র এখানে দেখছো, যে এই লোহিত রক্তকণিকা দ্বিউভতল, অর্থাৎ দুই দিকেই চ্যাপ্টা, আর এই চ্যাপ্টা অংশে অক্সিজেন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে সারা দেহের কোষে পৌঁছিয়ে দেয় অক্সিজেনকে। এবং এখানে থাকছে হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা আমরা তো জানি যে অনুচক্রিকা মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর অনুচক্রিকার সাইজ বা এই যে কণিকাটা, এর সাইজ হচ্ছে এই 3টা রক্তকণিকার থেকে সব থেকে ছোট। এবং এই 3টা কণিকা বাদ দিলে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রক্তরস, আর রক্তরসের কালারটা হচ্ছে হালকা হলুদ বর্ণের।
তো আমরা এই যে যতটুকু পড়লাম এই অংশটুকুর মধ্যে এখন আমরা দেখি কিছু এমসিকিউ করার চেষ্টা করব। এখন আমরা পড়লাম হচ্ছে রক্ত, এই যে এই অংশটুকুর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে এমসিকিউ আকারে অথবা ক নাম্বারে কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা এখন দেখব। দেখি তোমরা যতটুকু মনোযোগ দিয়ে দেখেছো, দেখি তোমরা পারো কিনা। তো প্রথমে টপিকসে আছে হচ্ছে, তো 3.1 এইটা হচ্ছে ব্লাড। তো প্রথম প্রশ্ন হচ্ছে রক্ত কি। তো রক্ত কি, আমরা এখানে কি বললাম যে রক্ত একটি লাল বর্ণের তরল যোজক টিস্যু। তারপরে প্রশ্ন হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে, আমরা দেখে আসলাম 5 থেকে 6 লিটার। তারপরে মানুষের দেহের মোট ওজনে কত শতাংশ রক্ত, 8%। তারপর মানুষের রক্তের রং লাল কেন, কারণ হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকে। আচ্ছা, হিমোগ্লোবিন কি ধরনের পদার্থ, আমরা বললাম লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ। তারপর হিমোগ্লোবিনের কাজ কি, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন পরিবহন করা। অক্সিজেনে যুক্ত হিমোগ্লোবিনকে কে কি বলা হয়, অক্সিহিমোগ্লোবিন। কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়, কিছু অংশ হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে আবার কিছু অংশ বাইকার্বনেট বা অধিকাংশ না, এটা হচ্ছে সিংহভাগই বা বেশিরভাগই বাইকার্বনেট আয়ন হিসেবে রক্তে পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছে যায়। আবার রক্তের প্রধান উপাদানগুলো কি কি, সেটা হচ্ছে দুইটা, রক্তরস বা প্লাজমা এবং রক্তকোষ। রক্তের প্লাজমার পরিমাণ কত, 55%, এবং রক্তের রক্তকণের পরিমাণ হচ্ছে 45%। এবং প্লাজমা দেখতে কেমন, কারণ প্লাজমা হচ্ছে যে রক্তকণিকাগুলো যদি বাদ দিয়ে যে অংশ থাকবে সেটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। আর এর দেখতে হচ্ছে হালকা হলুদ বর্ণের। এবং রক্তকোষগুলো রক্তকোষগুলো কোথায় ভাসমান অবস্থায় থাকে, আমরা জানি রক্তকোষগুলো রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এগুলো হচ্ছে ক নাম্বারের প্রশ্ন আকারে, তুমি যতটুকু দেখে আসলে ঠিক তার মধ্যে থেকে এখানে তৈরি করা হয়েছে। তো তোমরা একটা কাজ করতে পারো, এটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে এরা একটু মুখস্থ করে নাও বা নোট তৈরি করে নাও। এবার সে হচ্ছে এখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে আমরা এমসিকিউ গুলো কিভাবে পড়বো। তো খেয়াল করো, এটা হচ্ছে এমসিকিউ, এর উত্তর এখানে দেয়া নাই, কিন্তু তুমি হচ্ছে এখানে ভিডিওটা পজ করো এবং এই ভিডিওটি পজ করে এগুলো অ্যান্সার করতে থাকো। আর এর অ্যান্সারটা আমি জাস্ট কয়েক সেকেন্ড পরেই দিয়ে দিচ্ছি। এর অ্যান্সার হচ্ছে এই যে নিচে, এগুলোই হচ্ছে তার অ্যান্সার। ওকে, তো তোমরা এই অ্যান্সারগুলো ওখানে ভিডিওটা পজ করে অ্যান্সারগুলো দেখে মিলিয়ে নাও যে তুমি কয়টা পারলে। তো এখন চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাই। এরপরের টপিক্সটা কি দেখা যায়, রক্তরস বা প্লাজমা। তো একটু খেয়াল করো, এখানে আমাদের কি টপিক্স আছে, 3.1.1 রক্তরস বা প্লাজমা। তো দেখো যে আমাদের রক্তের দুইটা অংশ ছিল, রক্তরস বা প্লাজমা এবং রক্ত কণিকা। এখন আমরা আলোচনা করব রক্তরস বা প্লাজমা নিয়ে। তো রক্তের তরল অংশকে মূলত প্লাজমা বলে। রক্তরসের প্রায় 90 ভাগ পানি এবং বাকি 10 ভাগ হচ্ছে দ্রবীভূত অবস্থায় থাকে বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ। একটু খেয়াল করো, আমরা যে রক্তকে 2 ভাগে ভাগ করেছিলাম সেটা হচ্ছে 55 ভাগ রক্তরস এবং বাকি 45 ভাগ হচ্ছে রক্তকোষ। এখন এই রক্তরস যে 55 ভাগ ছিল, এই 55 ভাগকেও যদি আমরা 100% করি তাহলে তার মধ্যে আবার এই 90% হচ্ছে রক্তরস এবং বাকি 10 ভাগ হচ্ছে দ্রবীভূত অবস্থায় বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ। এখন এই জৈব এবং অজৈব পদার্থগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের আয়ন। আচ্ছা, তোমাদের একটু বলে দিই আয়ন কথাটা কি। দেখো, তোমরা হয়তো জেনে থাকবে যে আমাদের পৃথিবীতে যতগুলো পদার্থ এখন পর্যন্ত বা যতগুলো মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে 118টি মৌলিক পদার্থ। এখন এই 118টি মৌলিক পদার্থ প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদাভাবে অণু বা পরমাণু গঠন করে থাকতে পারে। কিন্তু এই আয়ন কথাটা আসবে তখন যখন ওই মৌলিক পদার্থগুলোর উপরে প্লাস অথবা মাইনাস থাকবে। আর এই প্লাস অথবা মাইনাস থাকার মানেটা হচ্ছে যে এগুলো চার্জিত অবস্থায় আছে। চার্জিত অর্থাৎ আয়ন হিসেবে আছে, মানে কারোর সাথে যুক্ত হবে। আর এই আয়নগুলো মূলত কখনো একা থাকতে পারে না, সবসময় কারো না কারোর সাথে যুক্ত হতে চায় অথবা যুক্ত হয়ে যায়। যেমন সোডিয়াম, এই সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা আয়ন হিসেবে দেখি, আমরা জানি সোডিয়ামের হচ্ছে তোমার নাম হচ্ছে Na, মানে মৌলিক নাম হচ্ছে সোডিয়াম, আসছে ন্যাট্রিয়াম থেকে। কিন্তু এর উপরে যদি প্লাস থাকে তাহলে বুঝতে হবে যে এটা আয়ন হিসেবে আছে। আর শুধুমাত্র যদি Na হিসেবে থাকে তাহলে বুঝতে হবে এটা সোডিয়াম হচ্ছে একটা মৌলিক পদার্থ। কিন্তু যখন এর উপরে প্লাস থাকবে তখন বুঝতে হবে এটা আয়ন হিসেবে আছে। ঠিক আছে, আবার এখানে আছে পটাশিয়াম। তো পটাশিয়ামের হচ্ছে এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। তো সেখান থেকে কে থেকে এর হচ্ছে মৌলের শর্ট নাম হচ্ছে কে। তো এই কে, শুধু কে থাকলে বুঝতে হবে এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ, পটাশিয়াম বোঝাচ্ছে। কিন্তু যদি এর উপর প্লাস থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে পটাশিয়ামের আয়ন। আবার আছে কি ক্যালসিয়াম।
এখন ক্যালসিয়ামের হচ্ছে Ca, এখন Ca যদি 2+ থাকে তাহলে বুঝতে হবে এটা আয়ন হিসেবে আছে, আর যদি শুধু Ca থাকে তাহলে বুঝতে হবে এটা পরমাণু হিসেবে আছে। তো এভাবে মূলত এই আয়নের আয়ন বলতে এটাই বোঝায় যে কোনো মৌলিক পদার্থের সংক্ষিপ্ত নামের উপরে প্লাস অথবা মাইনাস থাকবে। এবং এই যে অক্সিজেন, দেখো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন জাতীয় গ্যাসীয় যে পদার্থগুলো দেয়া আছে এগুলো কিন্তু আয়ন হিসাবে নেই, মানে এগুলো কিন্তু অণু গঠন করে আছে, ঠিক আছে, এগুলো অণু গঠন করে আছে। এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাস এবং অণু গঠন করে আছে বলে এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে, কিন্তু আয়নগুলো থাকতে পারে না। আর চলো এবার দেখা যাক যে জৈব পদার্থগুলো হলো কি কি জৈব পদার্থ রয়েছে। চলো আমরা এগুলো মুছে দিই। আচ্ছা, জৈব পদার্থগুলোর মধ্যে আছে হচ্ছে খাদ্যসার, এবং খাদ্যসারের মধ্যে রয়েছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ বা যেটা আমরা চর্বি বলি, ভিটামিন, যেগুলো আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেগুলো। তো এখন তোমাদের এমন প্রশ্ন হতে পারে যে গ্লুকোজ কোন জাতীয় পদার্থ, বা আমাদের গ্লুকোজ কিভাবে হচ্ছে আমাদের রক্তে, গ্লুকোজ কিভাবে আমাদের রক্তে পরিবাহিত হয়, সেটা হচ্ছে খাদ্যসার হিসেবে। আবার অ্যামিনো অ্যাসিড কিভাবে পরিবাহিত হয়, খাদ্যসার হিসেবে। স্নেহ পদার্থ আমাদের রক্তে কিভাবে পরিবাহিত হয়, খাদ্যসার হিসেবে, ঠিক আছে। ভিটামিন একই উত্তর, খাদ্যসার হিসেবে। আবার যদি বলে যে এই যে এখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এইগুলো কোন জাতীয় পদার্থ, আমরা কি উত্তর করব, সেটা হচ্ছে রেচন পদার্থ। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ঠিক আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, তারপরে ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে রেচন পদার্থ। অর্থাৎ যেগুলো আমাদের খাবার, আমাদের শরীর যেগুলো খাবারগুলো হজম করার পর এখান থেকে যে অতিরিক্ত ক্ষতিকারক উপাদানগুলো থাকে সেগুলো দেহ থেকে বের করে দেয়, সেটাই হচ্ছে রেচন পদার্থ। এগুলো বিভিন্ন উপায়ে আমাদের শরীর থেকে বের হয়ে যায়, সেটা হচ্ছে পেশাব হিসাবে, ঘাম হিসাবে, মল হিসাবে, এগুলো হিসাবে বের হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোটিন। প্রোটিন এখন যদি প্রশ্ন করে যে ফাইব্রিনোজেন কি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ। গ্লোবিওলিন কি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয়। তা রক্তের অ্যালবুমিন কি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয়। প্রোথ্রম্বিন কি জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ। তো এটা একটু মনে রাখতে হবে, তোমাদের একটু পড়তে হবে, একটু কষ্ট করতে হবে। আচ্ছা, এরপর আসে হচ্ছে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। তো প্রতিরক্ষামূলক দ্রব্যাদি অর্থাৎ যে কেউ কোন 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 মানে কোন কোন উপাদান প্রতিরক্ষায় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অ্যান্টিটক্সিন। অ্যান্টিটক্সিন, আর আমরা জানি টক্সিন মানে কি, বিষাক্ত উপাদান, আর অ্যান্টিটক্সিন মানে কি, তার বিপরীত, অর্থাৎ যেগুলো বিষাক্ত উপাদানের ক্ষেত্রে বিপরীতে কাজ করে থাকে। তারপর হচ্ছে অ্যাগ্লুটিনিন, এগুলো হচ্ছে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। এটা মনে রাখো যে অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন হচ্ছে প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। এরপর আসছে অন্তঃক্ষরা গ্রন্থি, নিঃসৃত বিভিন্ন হরমোন। আচ্ছা, হরমোনের বাংলা হচ্ছে যে প্রাণরস। আবার এখানে দেখো আমরা দুইটা শব্দ পাইছি, সেটা হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থি, আবার হচ্ছে হরমোন। তো চলো আমরা এই দুইটা সম্পর্কে একটু জেনে নিই। তো অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে এই অন্তঃক্ষরা গ্রন্থির আরেক নাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা হচ্ছে মানবদেহের নালীবিহীন বিশেষাঙ্গ, অর্থাৎ এটার সাথে কোনো নালী বা কোনো হচ্ছে পথ কোনো যুক্ত নেই। এগুলো কোনো নালী বা যুক্ত, এগুলোর সাথে কোনো নালী যুক্ত না থাকলেও এরা সরাসরি আমাদের যে রক্ত থাকে, রক্তের মধ্যে হরমোন নিঃসরণ করতে পারে। এই হরমোনগুলো শরীরের বিভিন্ন কাজে আসে, যেমন বৃদ্ধি, বিপাক, শরীরে রক্তের শর্করার মাত্রা, যারা যে ডায়াবেটিসের ক্ষেত্রে শর্করার পরিমাণ যে সমস্যা হয়ে থাকে, এবং বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, আর এই অন্তঃক্ষরা গ্রন্থির আরেক নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেগুলোর সাথে কোনো নালী যুক্ত থাকে না কিন্তু রক্তে সরাসরি হরমোন নিঃসরণ করতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে কোলেস্টেরল, তারপর হচ্ছে লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা ধরনের যৌগ। এখানে এই কোলেস্টেরলটা কি, দেখো কোলেস্টেরল বিষয়টা হচ্ছে যে আমাদের ছোট ছোট চর্বিকণা, শরীরের মধ্যেকার ছোট ছোট চর্বিকণা, যাদের ডায়াবেটিস হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই কোলেস্টেরলগুলো অনেক সমস্যা করে। সেটা হচ্ছে এই কোলেস্টেরল আবার দুই প্রকার, একটা হচ্ছে এলডিএল এবং একটা হচ্ছে এইচডিএল। এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল এবং এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল। এখন এলডিএল পরিমাণে যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীগুলোর মধ্যে চর্বির পরিমাণ বৃদ্ধি পায় এবং ব্লকের সৃষ্টি করে এবং রক্ত প্রবাহে বাধা প্রদান করে। এবং এই ধরনের প্রবলেমের কারণে যে হচ্ছে উচ্চ রক্তচাপ অথবা যেটাকে আমরা হাইপার টেনশন বলে থাকি সেই সমস্যাগুলো হয়ে থাকে। এবং এইচডিএল হচ্ছে এগুলো মূলত আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল আছে বা যে মানে অতিরিক্ত চর্বি আছে, যেগুলো আমাদের আমাদের জন্য, শরীরের জন্য উপকারী না, তাদেরকে সরাতে সাহায্য করে।
আর লেসিথিন হচ্ছে এটাও একটি চর্বি জাতীয় একটি প্রাকৃতিক পদার্থ। এটা মূলত তৈরি করা যায় না, এটা মানব দেহে, উদ্ভিদ ও প্রাণী কোষেই পাওয়া যায়। এটি ডিমের কুসুম, সয়াবিন, সূর্যমুখী। মূলত এই যে আমরা যে খাবার খাই, খাদ্য, ঔষধ ও প্রসাধন শিল্পে যে উপাদানগুলো একত্রে মিক্স করা হয়, এই উপাদানগুলোকে একত্রে ধরে রাখতে বা মেশাতে এটি মূলত ব্যবহার করা হয় বা এটি কাজে লাগে। এটাই হচ্ছে লেসিথিন। এরপরে আছে হচ্ছে বিলিরুবিন। তো বিলিরুবিন হলো একটি হলুদ রঙের পদার্থ, যা মূলত লোহিত রক্তকণিকা, যখন লোহিত রক্তকণিকা হচ্ছে আয়ু শেষ হয়ে যায়, আমরা জানি লোহিত রক্তকণিকা 120 দিন পর নষ্ট হয়ে যায়। তো সেই সময়ে যে এই লোহিত রক্তকণিকা যখন ভেঙে যাওয়ার সময় হয়, তখন তৈরি হয়। আর এই বিলিরুবিন এর মাত্রা যদি আমাদের শরীরে বেড়ে যায়, তাহলে মূলত জন্ডিস রোগ হয়ে থাকে। এরপর এসে চলো রক্তরসের কাজ। আচ্ছা, রক্তরসের কাজে কি আছে? রক্তকোষ সহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার বিভিন্ন অংশে পরিবাহিত করা। আচ্ছা, টিস্যু থেকে আমরা তো জানি টিস্যু কি? টিস্যু হচ্ছে অনেকগুলো কোষ একত্রিত হয়ে যদি একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে, তাহলে তাকে টিস্যু বলে। তো টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে, সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করে, এবং এই বৃক্কে পরিবহন করার পর যে খারাপ অর্থাৎ রেচন পদার্থগুলো আছে, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেগুলো মূলত আমাদের শরীর থেকে বের করার ব্যবস্থা করে দেয়। এরপর হচ্ছে শ্বসনের ফলে কোষে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করে। অর্থাৎ অক্সিজেন যখন আমরা গ্রহণ করি, তখন আমাদের কোষে কোষে অক্সিজেন পৌঁছানোর পর দহনের মাধ্যমে বা শ্বসনের মাধ্যমে মূলত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু কি করে? রক্তরস কি করে? সিংহভাগ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কি সিংহভাগই রক্তরসের মাধ্যমে এই বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবাহিত হয়, এবং তারপর আমরা নিঃশ্বাসের মাধ্যমে সেগুলো দেহ থেকে বের করে দিই। এরপর আছে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা। এই যে রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় উপাদান লাগে, সেগুলো মূলত শরীর বিভিন্ন জায়গায় পরিবহন করে। অর্থাৎ কোথাও যদি কেটে যায়, তাহলে সেখানে রক্ত জমাট বাঁধার প্রয়োজন হয়, এবং সেখানে কি বয়ে নিয়ে যায় এই রক্তরস। হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহে বিভিন্ন অংশে বহন করা। তো এখন আমরা এই যে ওয়ার্ডগুলো আছে, এইগুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে হরমোন। দেখো, হরমোন বা এর বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রাণরস, বা প্রধানত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এগুলো তৈরি হয়ে রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে বা কোষে পৌঁছায় যায়, এবং তার নির্দিষ্ট কাজ করে থাকে। তারপরে আছে হচ্ছে এনজাইম। এই যে এনজাইম আছে, এই এনজাইমগুলো হচ্ছে এক ধরনের উৎসেচক, যেটাকে বলা হয় উৎসেচক। এগুলো আমাদের খাবার হজমের ক্রিয়ায় সাহায্য করে, কিন্তু হজম ক্রিয়ায় সাহায্য করার পরও এরা কিন্তু পরিবর্তিত হয় না। এরা যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে যায়, শুধুমাত্র এই শরীরে বিভিন্ন কাজে এরা নিয়োজিত থাকে এবং সেই কাজগুলো সম্পন্ন করে থাকে। যেমন লালা, আমাদের যে লালাগুলো, এগুলো হচ্ছে এক ধরনের এনজাইম। তারপর আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, আমাদের হচ্ছে পাকস্থলীর বিভিন্ন গ্রন্থি থেকে হচ্ছে এই এনজাইম খরিত হয়। এগুলো হচ্ছে মূলত হজম ক্রিয়ায় সাহায্য করে। আর বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি আমরা, সেটা হচ্ছে স্নেহ পদার্থ, তারপরে হচ্ছে আমিষ জাতীয় পদার্থ, তারপরে শর্করা, বিভিন্ন পদার্থের জন্য নির্দিষ্ট পরিমাণে এনজাইম থাকে বা নির্দিষ্ট এনজাইম থাকে, যেগুলো এক এক খাবারের উপরে কাজ করে থাকে এবং তারপরেও নিজে অপরিবর্তিত থাকে। এরপর আসছে লিপিড। এই লিপিডটা হচ্ছে এক ধরনের চর্বি জাতীয় পদার্থ, যা মূলত মানবদেহে শক্তি সঞ্চয় এবং আমাদের যে কোষ থাকে, কোষের যে প্রাচীর বা পর্দা, এটা তৈরি করতে কাজে লাগে, এবং বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন করতেও এই লিপিড কাজ করে থাকে। আচ্ছা, রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। আচ্ছা, অম্লক্ষার আমরা অনেক সময় কি হয়, আমরা জানি আমাদের কি রক্ত সামান্য ক্ষারীয়, যার মান হচ্ছে 7.4, অর্থাৎ সামান্য ক্ষারীয়। কিন্তু অনেক সময় আমরা কিন্তু অনেক টক জাতীয় খাবার খেয়ে থাকি। তো আমরা যে খাবারগুলো খাই, সেগুলো কি রক্ত শোষিত হয়, কিন্তু টক জাতীয় খাবার খাওয়ার পরেও যদি আমাদের পিএইচ এর মান যদি কমে যায়, অত্যাধিক পরিমাণে কমে যায় অথবা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে কি মৃত্যুর সংখ্যা থাকে। তো এই যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষাটা করে থাকে মূলত বাফার ক্রিয়া। তো বাফার সিস্টেম, এই বাফার সিস্টেম হচ্ছে আমাদের শরীরের মধ্যে আমাদের অম্লক্ষারের এই যে ভারসাম্য বজায় রাখে, অত্যাধিক পরিমাণে বাড়তেও দেয় না, অত্যাধিক পরিমাণে কমতেও দেয় না। আর এমনিতেও যে আমাদের পাকস্থলীতে যখন আমরা খাবার খাই, আর পাকস্থলীতে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যার পয়েন্ট হচ্ছে 2, আর আমাদের রক্তের পিএইচ কত? 7.4। তো পার্থক্য কত, বুঝতে পারছো? এখন কোনো কারণে যদি আমরা রক্তের পিএইচ কমে যায়, তাহলে কি সমস্যা হবে না? কিন্তু এই সমস্যাটা হয় না। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধুমাত্র পাকস্থলীতেই ক্রিয়া করে, আর আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, সেই খাবারগুলো যেমন টক জাতীয় খাবার, এইগুলো মূলত আমরা যে অতিরিক্ত টক খেয়ে থাকি, তখন কিন্তু আমাদের মুখের মতো অনেক টক মনে হয়। তো এটা মাত্র মুখের মধ্যেই কাজ করে, এটা রক্তে পরিবাহিত হয় না বা শোষিত হয় না। কারণ কি? আমাদের বাফার সিস্টেম। এরপর আসে হচ্ছে সিরাম। তো আমাদের এখনকার টপিক হচ্ছে সিরাম। তো রক্ত থেকে রক্তকোষ, সিরামটা কি?
প্রথমে আমি বলে দিই যে আমাদের রক্তের দুইটা উপাদান ছিল, রক্তরস এবং রক্তকোষ। এখন বলছে রক্ত থেকে রক্তকোষ এবং ওই যে রক্ত জমাট বাঁধার যে প্রয়োজনীয় উপাদান বা প্রোটিন আছে সেটাকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি থেকে যায় তাকে সিরাম বলে। অর্থাৎ এই সিরাম কিন্তু কখনো জমবে না বা জমাট বাঁধবে না, কারণ এখান থেকে রক্তকোষও সরিয়ে নিয়েছে এবং রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় উপাদান ছিল সেগুলোও সরিয়ে নেওয়ার পর যে তরলটা থেকে যায় সেটাই হচ্ছে সিরাম। আচ্ছা, অন্যভাবে বলা যায় রক্ত জমাট বাঁধার পর যে স্বচ্ছ রস পাওয়া যায় তাকে সিরাম বলে। অর্থাৎ রক্তে জমাট বাঁধার যে উপাদান ছিল সেগুলো তো রক্ত জমাট বাঁধিয়ে দিবে, এবং বাদ বাকি যে তরলটা থেকে যাবে সেটা হচ্ছে সিরাম। আচ্ছা, রক্তরস বা প্লাজমা সিরামের মাঝে পার্থক্য হলো রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান থাকে কিন্তু সিরামে সেটি থাকে না, জাস্ট এতটুকুই পার্থক্য। অর্থাৎ রক্তরসে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদান থাকবে কিন্তু সিরামে থাকবে না। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। এরপরের পার্টে আমি বিস্তারিত আলোচনা করব রক্তকোষ নিয়ে। অর্থাৎ রক্তকোষের মধ্যে থাকবে হচ্ছে লোহিত রক্তকণিকার ডিটেলস এবং শ্বেত রক্তকণিকার ডিটেলস এবং অনুচক্রিকার সব কিছু। অর্থাৎ রক্তকোষ নিয়ে তোমাদের ইনশাল্লাহ আর কোনো প্রবলেম, মানে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না। অনেকের শ্বেত রক্তকোষ বা লিউকোসাইট নিয়ে অনেক প্রবলেম থাকে যে স্যার এখান থেকে আমি কীভাবে বুঝবো, এতগুলো প্রশ্নের মধ্যে কীভাবে ফাইন্ড আউট করবো। তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে এইগুলো চার্ট আকারে অর্থাৎ প্রবাহ চিত্রের আকারে বোঝানোর চেষ্টা করব, তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।